নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর বিচারে কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এই নির্দেশ বেনজির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর এর মামলার শুনানি হয়। বিশেষ শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী আবেদন করেন কমিশনকে বিবেচনা করে নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয় নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না না, তা হবে না, কিচ্ছু হবে না, জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী আবেদন জানান 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার। বলেন মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যেতে পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা আইন জানি, মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব। পুরনো নির্দেশ মনে করিয়ে এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নথিগুলির কথা আদালতে বলেছে সেগুলোর সবকটি আপলোড করা হয়নি অথবা গ্রহণ করা হয়নি। বিচারপতির নির্দেশ 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এরপর আইনজীবী উপাধ্যায় আদালতে বলেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড জমা দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হলে তাদের কাছে বাংলা থেকে তৈরি হওয়া আধার কার্ড পাওয়া যায়। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা আমাদের প্ল্যাটফর্ম নয়, যদি সত্যি এমন হয় তাহলে সলিসিটর জেনারেলকে বলুন জনপ্রতিনিধিত্ব আইনে বদল আনতে। তিনি আরও জানিয়ে দেন 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গ্রহণ করতে হবে। আগেই বলা হয়েছিল প্রাপ্তি স্বীকারে রসিদ দেওয়ার কথা, সেটা ভুয়ো হলে ইয়ারোরা জানাবেন। ভুয়ো রসিদ কিনা বোঝার জন্য বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ। নিউজ 18 বাংলা। জটিল থেকে জটিলতর প্রক্রিয়া পার হয়ে এখন জটিলতম অবস্থায় এসআইআর। সুপ্রিম কোর্টের বিশেষ শুনানি হয়েছে, সেই বিশেষ শুনানির পর কোথায় কোথায় সমস্যা হতে পারে, কি হতে পারে, দেখুন নিউজ 18 বাংলার বিশেষ রিপোর্ট। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং শাসক দলের সংঘাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও যেখানে যেখানে সমস্যা রয়েছে তা অনেকটাই এরকম। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কমিশনের ইচ্ছায় 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেও নতুন নাম ঢুকবে ওই তালিকায়। প্রশ্নের শুরু এখান থেকেই। আইন অনুসারে মনোনয়ন জমা দেওয়ার দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলতে হবে। তারপর আর কোনো নাম যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি 2026 বিধানসভা নির্বাচনে আর ভোট দিতে পারবেন না। গণতন্ত্রের ক্ষেত্রে এমন এসআইআর প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে পারে। ইতিমধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ বিচারকদের দায়িত্ব দেওয়ার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে প্রায় 10 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের কাগজপত্র কি আবার পরীক্ষা হবে? সেই প্রশ্নের উত্তর মিলছে না। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া কেউ বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে কি পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এই আরও এবং ইয়ারোদের পরেও রোল অবজারভাররা স্ক্রুটিনি করেছেন। বহু ক্ষেত্রে তথ্য আপলোড করাই যায়নি। ধরা যাক কোনো মহিলার বিয়ের আগে ভোটার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র।
তার বিয়ের পর আধার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র বসু। সেক্ষেত্রে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতেই পারেননি। অ্যাপ নিয়ন্ত্রণ করা হয়েছে এমনভাবে যাতে এই আরও এবং ইয়ারোরা নাকি জানতেই পারছেন না কেন বাদ দেওয়া হয়েছে ভোটারের নাম। এমন ভোটারের ক্ষেত্রে রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুসারে ভোটের আগে কোনোভাবেই এ রাজ্যে সব স্ক্রুটিনি করা সম্ভব নয়। সেই কারণে ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদের এই কাজে নিয়োগ করা হোক। সেক্ষেত্রেও ভাষা এবং সংস্কৃতিগত সমস্যার বিষয়টি আদালতে তোলা হয়েছিল, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে সেই আপত্তিতে গুরুত্ব দেওয়া হয়নি। এবার সেই বিচারকদের কোনো ভুল হলে তার দায় কে নেবে? আপাতত সেই প্রশ্নের উত্তর নেই। সংবিধান স্বীকৃত ক্ষমতায় বলীয়ান দেশের নির্বাচন কমিশনের কাজে এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এতদিন কমিশনের তরফে যে কাজের জন্য নিয়মিত সাসপেন্ড, বরখাস্ত, জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তা এবার ভোতা। বিচারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না কমিশন। নিউজ 18 বাংলা। ভূমিকম্প প্রবণ শিলিগুড়ি, আর এই শহরের বড় চিন্তা গায়ে গায়ে গজিয়ে ওঠা বহুতল। মেয়রের বক্তব্য, উদ্বেগের কিছুই নেই, নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করার তা করা হবে। যখন তখন কেঁপে উঠছে ঘরবাড়ি, আতঙ্কে বেরিয়ে পড়তে হচ্ছে বাড়ির বাইরে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে এগুলো চেনা ছবি। হিমালয়ের পাদদেশের শহর, মাটি নরম ঝুরঝুরে। এই শিলিগুড়িতে দিন দিন বাড়ছে ভূমিকম্পের প্রবণতা। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের গত ডিসেম্বরের সিসমিক জোনেশন ম্যাপে শিলিগুড়িকে রাখা হয়েছে জোন 6-এ, অর্থাৎ শিলিগুড়ি প্রবল ভূমিকম্প প্রবণ। 2011 সালে সিকিম এবং 2015 সালে নেপালের ভূমিকম্পের সময় ভয়াবহ ক্ষতি হয়েছিল শিলিগুড়িতে, প্রাণ গিয়েছিল অনেকের। চলতি ফেব্রুয়ারি মাসেই শিলিগুড়িতে দুবার ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। এরকম ভূমিকম্প প্রবণ শিলিগুড়িতে চিন্তা বাড়াচ্ছে বহুতল। স্থানীয়দের দাবি, দিন দিন হাই রাইজিং বিল্ডিং এর সংখ্যা বাড়ছে, তাতেই বাড়ছে উদ্বেগ। ভূমিকম্প প্রবণ এলাকায় বেশ কিছু নিয়ম কানুন মেনে নির্মাণ করতে হয়। শিলিগুড়িতে কি আদৌ তা হচ্ছে? এখন শিলিগুড়ির ওপরে যা জনসাধারণের চাপ, এত বাইরে থেকে এত লোকজন এসছে, সুতরাং শিলিগুড়ি শহর তো তেমনভাবে বাড়ছে না, অথচ লোকের স্থান সংকুলনের অভাবে বিল্ডিংগুলোকে অনেক হাইরাইজার করতে হচ্ছে। আমাদের কিন্তু জনগণের বা শিলিগুড়িতে যারা এই ধরনের বিল্ডিংয়ের মধ্যে আছে তাদের কিন্তু জীবনহানির কিন্তু একটা আশঙ্কা কিন্তু অনেক দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে। পুরসভা আশা করি যথাযথ ব্যবস্থা নেবে। আর্টকোয়েক হয়ে যাচ্ছে, আমরা চুপচাপ বসে আছি, এটা করলে হবে না। প্রাইভেট বাড়িতে একটা চকলা পড়েছে কি আর ছোট্ট ক্র্যাক হয়েছে, একটু ইঞ্জিনিয়ারদের দেখিয়ে নেওয়া উচিত যে বাড়িটা সেফ আছে কিনা। যে ব্রিজগুলো কিন্তু কন্টিনিউয়াস মনিটরিংয়ে রাখা উচিত, এবং যেই ক্ষতিটাকে আটকানোর জন্য আমাকে হয়তো সেক্ষেত্রে কিছু করণীয় থাকতে পারে, সেটা করতে হবে। পুরো নগর উন্নয়ন দপ্তর কাজ করছে, তাদের বিজ্ঞানীরা, তাদের জিও সায়েন্টিস্ট এবং অন্যান্য ভূতাত্ত্বিক দের নিয়ে কথা বলে এটা একটা টেকনিক্যাল এবং বিজ্ঞানসম্মত বিষয়। তার জন্য কি কি চেঞ্জেস আসবে আইনে, সেটা রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর করবে। যেভাবে নির্দেশ আসবে সেভাবে কাজ করবে। না, কোনো উদ্বেগের কারণ নেই। এই তার প্রোটেকশনের জন্য আমাদের যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে, আমরা সবাই জানি। বাড়িঘর তৈরি করবার ক্ষেত্রে পলিসি ডিপেন্ডেন্ট বিল্ডিং প্ল্যান রাজ্যের সরকার এবং পৌর প্রশাসনের একটা বাড়তি উদ্যোগ নেওয়া দরকার। এটাকে অবহেলা করা মানে গভীর সমস্যা তৈরি করতে পারে। নির্বাচন সামনে, হয়তো সেই কারণে এই উদ্যোগের ক্ষেত্রে কোথাও দুর্বলতা রয়েছে। আমি খুব দ্রুত এই ব্যাপারে কথা বলব। ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।